ওয়েলকাম স্টুডেন্টস, আলো অধ্যায় থেকে দর্পণ টপিকের একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দর্পণের ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব কাকে বলে। 2 মার্কসের জন্য কোশ্চেনটি থাকবে পরীক্ষায়। আমি প্রথমে বুঝিয়ে দিচ্ছি যে দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য কাকে বলে, তারপর সংজ্ঞা কি লিখতে হবে সেটা আমি লিখিয়ে দিয়েছি, আমি পরে এক্সপ্লেন করে দিচ্ছি। ভালো করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো। দেখো, তোমরা ছবি আঁকানোর জন্য আমি আগের ভিডিওতেও বলেছিলাম রুল এবং রুল কম্পাস ব্যবহার করবে, স্কেল ব্যবহার করবে, পেন দিয়ে কিন্তু ছবি ড্র করবে না ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে। প্রথমে আমি দেখো অবতল দর্পণের ক্ষেত্রে বলবো যে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব কি। এটা প্রধান অক্ষ, তোমরা জানো, এখানে লিখবে প্রধান অক্ষ। এটা একদিকে কোটিং করা আছে, দর্পণের নাম দাও M1 M2, এটা মেরু P বিন্দু। এটা কীরকম দর্পণ? অবতল দর্পণ, সেটা লিখে দেবে। আচ্ছা, এটা হলো সেন্টার অফ কার্ভেচার বা আলোক কেন্দ্র। এবার দেখো, কোনো সমান্তরাল আলোক রশ্মি দর্পণের উপর এসে পড়লে সেটি একটি বিন্দুতে মিলিত হয়। ধরো অনেকগুলি সমান্তরাল আলোক রশ্মি একসাথে দর্পণের উপর পড়ছে, পড়ার পরে মনে হবে এরা একটি বিন্দুতে মিলিত হচ্ছে। এই যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুই হলো ফোকাস বিন্দু। তাহলে কি বললাম? কোনো অবতল দর্পণে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এসে পড়লে সামনের দিকে প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুকেই বলছে ফোকাস, এই বিন্দুকেই বলছে ফোকাস। আমরা একে ক্যাপিটাল F অক্ষর দিয়ে প্রকাশ করতে পারি। এবং দর্পণের মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকেই হলো বলে ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্বটা কি? PF, এই দূরত্বটিকে বলছে ফোকাস দূরত্ব। তাহলে কি দর্পণের মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে, এই যে দূরত্বটা আছে সেই দূরত্বই হলো ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য। এই দূরত্বকে ছোট হাতের F অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এবার আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কেমন হবে বা ফোকাস পয়েন্টটি কেমন হবে, ফোকাস বিন্দুটি, সেটি জানব। তাহলে এটা উত্তল দর্পণের ক্ষেত্রে এটা প্রধান অক্ষ, এখানে লিখে দেবে প্রধান অক্ষ। এর ভেতরের দিকে কোটিং করা থাকে এইটি P বিন্দু। M1 M2 দর্পণটির নাম দাও, এখানে ধরলাম আলোক কেন্দ্র। তাহলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এসে দর্পণের উপর পড়ে তাহলে এখানে প্রতিফলিত হয়ে চলে যাবে। এখানে সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাচ্ছে। এবার একটু বাড়িয়ে দাও। এবার দেখো, এ মনে হচ্ছে একটি বিন্দুতে মিলিত হয়েছে। মনে হচ্ছে কেন বলছি? কারণ এই বিন্দুটি কিন্তু দর্পণের পেছন দিকটাতে আছে। তাহলে এই বিন্দুর নাম হলো F, ফোকাস বিন্দু। তাহলে এই যে মেরু P থেকে F এর দূরত্ব হলো ফোকাস দূরত্ব। আবার একইভাবে লেখো PF সমান স্মল f ফোকাস দূরত্ব। এখানে লিখে দাও উত্তল দর্পণ। আমি অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কিভাবে তোমরা অঙ্কন করবে এবং ফোকাস বিন্দুকে কিভাবে চিহ্নিত করবে আমি আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, এখানে প্রথমে অবতল দর্পণ অঙ্কন করেছি। অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এসে পড়ার পর প্রতিফলিত হয়ে একটি বিন্দুতে মিলিত হলো। যে বিন্দুতে মিলিত হলো সেটি হলো ফোকাস বিন্দু। এবং দর্পণের মেরু থেকে ফোকাস পর্যন্ত এই দূরত্বকে PF, ছোট হাতের F অক্ষর দিয়ে লেখা হয়। এই দূরত্বকে ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য বলে। ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, এরকম যা খুশি হতে পারে। সেটা দর্পণের উপর নির্ভর করবে আমরা কি রকম দর্পণ নিচ্ছি।
এবার উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু কীভাবে চিহ্নিত করবে এবং ফোকাস দূরত্ব কীভাবে দেখাবে। দেখো, প্রথমে একটি উত্তল দর্পণ অঙ্কন করবে। এটি হলো প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণে প্রতিফলনের পরে আবার সামনের দিকেই চলে আসে এবং এই রেখাগুলিকে কাল্পনিকভাবে এদিকে বর্ধিত করলে আমরা একটি বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হবে। তাহলে এই যেই বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে সেই বিন্দুকেই বলছে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু, এবং মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকেই বলছে ফোকাস দূরত্ব, PF = স্মল f। এবার সংজ্ঞা কিভাবে লিখবে দেখো, পয়েন্ট করবে ফোকাস, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয় কিংবা একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। দেখো, আমি একটি সংজ্ঞার মধ্যেই দুটি দর্পণের কথাই বলে দিয়েছি। আবার বলছি আমি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয়। তাহলে মিলিত হয় কার ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে। কিংবা একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে অপসৃত হচ্ছে বলে মনে হয় কার ক্ষেত্রে? উত্তল দর্পণের ক্ষেত্রে। এই বিন্দুকেই দর্পণের ফোকাস বলে। তাহলে এই বিন্দুগুলিকেই দর্পণের ফোকাস বলে। ফোকাস দৈর্ঘ্য, দর্পণের মেরু থেকে ফোকাসের দূরত্বকেই ফোকাস দৈর্ঘ্য বলে। যদি দর্পণের ফোকাস দৈর্ঘ্য কাকে বলে এরকম 2 মার্কসের জন্য প্রশ্ন আসে, তাহলে এই যে কোনো একটি ছবি ড্র করতে পারো কিংবা দুটো ছবি তোমরা ড্র করতে পারো। বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে ছবিগুলো, তাহলে দেখবে খুব অল্প সময় 1 মিনিটের মধ্যেই একটি ছবি হয়ে যাবে। দুটি ছবি আঁকতে 2 মিনিট সময় লাগবে তোমার। এবং তারপর এই ফোকাস কাকে বলে সংজ্ঞা দেবে, তারপরে ফোকাস দৈর্ঘ্য লিখে দেবে। এইভাবেই তোমরা প্রশ্নটা কিন্তু পরীক্ষায় অ্যান্সার করবে এবং ফুল মার্কস পাবে। দেখো, কোনো ক্ষেত্রে কি হয়, কোনো প্রশ্নের উত্তর লিখতে আমাদের বেশি সময় লাগে এবং দেখা যায় অন্য প্রশ্নের ক্ষেত্রে সেই সময়টি সেভ হয়ে যায়। কেন? অন্য প্রশ্নটি লিখতে হয়তো 2 মার্কসের জন্য খুব কম সময়ে প্রশ্নের উত্তরটি লেখা হয়ে গেল। তাই সব প্রশ্নের উত্তর যে কম সময় লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই। কিছু প্রশ্ন পরীক্ষা হলে তোমাদের কম সময়ে হয়ে যাবে এবং কিছু প্রশ্নের উত্তর একটু বেশি সময় লাগতে পারে। কিন্তু তাই বলে এমন নয় যে প্রশ্নটিকে তোমরা খুবই শর্ট করে লিখবে। যতটুকু লেখা দরকার ততটুকু পরীক্ষার হলে কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে। তাহলে তোমাদের এক্সামিনাররা বুঝতে পারবে না এই ছেলেটি পড়েছে বা এই ছেলেটি জানে। এ হয়তো সময়ের অভাবে কোনো একটা প্রশ্নের উত্তর লাস্টের দিকে ঠিকমতো লিখতে পারেনি, তবুও তোমাকে দেখবে সেই কোশ্চেনে তোমাকে ফুল মার্কস এক্সামিনার দিয়ে দেবে। এটা কিন্তু হয়। সুতরাং এই প্রশ্নটা দেখো আমি কিভাবে লিখিয়েছি। প্রথমে ফোকাস কাকে বলে সংজ্ঞা দেবে, তারপর কিন্তু তুমি ফোকাস দৈর্ঘ্যের সংজ্ঞা দেবে এবং এই দুটো ছবি প্রথমে অঙ্কন করবে এভাবে, তারপর ফোকাস পয়েন্ট করে ফোকাসের সংজ্ঞা দেবে এবং ফোকাস দৈর্ঘ্য লিখবে। ঠিক আছে? থ্যাংক ইউ।